প্রিয় দেশবাসী, আপনাদের সামনে আজকে আমি একটা সমস্ত রাজনৈতিক দল এবং বাংলাদেশের সমস্ত জনসাধারণের কাছে একটি আবেদন নিয়ে উপস্থাপিত হয়েছি এবং আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আমার এই কথাগুলো শুনে সবাই মিলে জোরালো দাবি জানাবেন যে হয় জীবন দিব কিন্তু জুলাই সনদকে দিব না। কেন এই কথাটা বললাম? আমি একটা রিট ফাইল করেছি। এই রিট ফাইল করার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের যিনি এখন রাষ্ট্রপতি আছেন তিনি দ্বৈত নাগরিক। তিনি ইউনাইটেড আরব আমিরাতসেরও নাগরিক, আবার উনি মালয়েশিয়াতেও ওনার সেকেন্ড হোম। এইখানে কাগজে লেখা আছে ওনার সেকেন্ড হোম মালয়েশিয়াতে। এবং এইটা যখন উনি করেন, যখন উনি শপথ নিয়েছিলেন তখন ওনার এই রেসিডেন্সি ভ্যালিড ছিল 2024 সাল পর্যন্ত, আর উনি শপথ নিয়েছিলেন 2023 সালে। সো বাংলাদেশের একজন রাষ্ট্রপতি যে সাংবিধানিকভাবে অযোগ্য রাষ্ট্রপতি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার ইভেন তাকে রাষ্ট্রপতি করা হলো। এবং সেই সময় যেহেতু ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় কারো কোনো রকমভাবে এগুলো প্রশ্ন তোলার কোনো সুযোগ ছিল না, সেই জন্যে আমরা এই প্রশ্ন তুলি নাই তখন। আজকে দেশবাসীর প্রয়োজনে কেন এটা তোলা হলো? দেখেন, এই রাষ্ট্রপতি কখনোই জুলাইকে ধারণ করেন না। তার প্রথম প্রমাণ তিনি এই জনতার চোখ বলে একটি পত্রিকায় প্রথমে উনি এটা কত তারিখে দিলেন? 20 অক্টোবর 2024 সালে দিয়ে উনি এই সাক্ষাৎকারটা দিয়েছিলেন। সেই সময় মতিউর রহমান চৌধুরী সাহেবকে সাক্ষাৎকার দিলেন এবং সাক্ষাৎকার দিয়ে উনি কি বললেন যে সামরিক সচিব জেনারেল আদিলকে বললাম খোঁজ নিতে, তার কাছেও কোনো খবর নেই। কি বিষয়ে? চারিদিকে অস্থিরতার খবর, কি হতে যাচ্ছে জানি না, আমি তো গুজবের উপর নির্ভর করে বসে থাকতে পারি না, তাই সামরিক সচিব আদিলকে বললাম খোঁজ নিতে, তার কাছেও খবর নেই। প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন, এই পদত্যাগপত্র তার কাছে নেই। এই কথাটা উনি কি বললেন এবং উনি কি বলতেছেন? সেনাপ্রধান জেনারেল ওয়াকার জন বঙ্গবন্ধু, তখন জানার চেষ্টা করেছি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কিনা, একই জবাব, শুনেছি তিনি পদত্যাগ করছেন। মনে হয় সে সময় পাননি জানানোর। সব কিছু যখন নিয়ন্ত্রণ হলো তখন একদিন মন্ত্রিপরিষদ সচিব এলেন পদত্যাগপত্রের কপি সংগ্রহ করতে, তাকে বললাম আমিও খুঁজছি। এক পর্যায়ে প্রেসিডেন্ট বলে এ নিয়ে আর বিতর্কের কিছু নেই। সো প্রথম কথা তিনি বাংলাদেশের জুলাইকে বিতর্কিত করার জন্য প্রথম কথাটাই বললেন যে শেখ হাসিনা পদত্যাগ করছেন কিনা এই বিষয়ে তিনি অবগত নয়, এবং তার মিলিটারি সচিব সহ তার মন্ত্রিপরিষদ সচিব সহ কেউ সেদিন সে পদত্যাগপত্র খুঁজে পাননি। পরবর্তীতে সারা দেশের মানুষ যখন এটা নিয়ে আন্দোলন সংগ্রামের ডাক দিল, তখন উনি বললেন যে ঠিক আছে, বিতর্ক করে লাভ নেই, উনি চলে গেছেন, সো উনি আর প্রধানমন্ত্রী নাই। এই করে তিনি বাংলাদেশের যে জুলাই আন্দোলন, জলীয় অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে তিনি কি করতে চাইলেন? তিনি সাবসার্ভিয়েন্ট করতে চাইলেন, তিনি অভ্যুত্থানকে স্বীকার করতে চাইলেন না। তারপরও তিনি রয়টার্সে একটা বিবৃতি দান করলেন। রয়টার্সের বিবৃতির পরে সেদিন তিনি কালের কণ্ঠ পেপারে তিনি আবার একটি সাক্ষাৎকার দিলেন এবং এই সাক্ষাৎকারে তিনি তার বসার ভঙ্গিটা দেখেন, কি অধ্যত্বপূর্ণভাবে তিনি বসলেন। এবং তিনি খালি বসলেনই না, তিনি তার পুরা সাক্ষাৎকারে তিনি জুলাই নিয়ে একটি শব্দ করলেন না। তাহলে যে রাষ্ট্রপতি হওয়ার অযোগ্য, সেই রাষ্ট্রপতিকে কিভাবে বাংলাদেশের মানুষ ধারণ করবে? দ্বিতীয় কথাটা, রাষ্ট্রপতি সম্মানিত বিরোধী দল যারা আজকে মেজরিটি পাইছেন, যারা আজকে ক্ষমতা গ্রহণ করছেন, সেই বিএনপি রাষ্ট্রপতিকে সবসময় রেখে দিতে চাচ্ছেন। সেই বিএনপি এই 72-এর সংবিধানের বারবার দোহাই দিচ্ছেন যে এই সংবিধানের বাইরে গিয়ে আমরা কোনো কাজ করব না। সেই জন্যে গতকালকে আমি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি দরখাস্ত করি
এই দরখাস্তে আমি দেখিয়েছি যে এই সংবিধানের মধ্যে থেকে কিভাবে রাষ্ট্রপতিকে ছাড়াই সংসদ ডাকা যায় এবং সংসদের প্রথম অধিবেশনে ভাষণটা কেমন করে রাষ্ট্রপতিকে ছাড়াই আর একজনকে রাষ্ট্রপতি নির্বাচিত করে দেওয়া যায়। এখানে আমি দেখিয়েছি যে প্রথম কারণ হলো এই রাষ্ট্রপতি যিনি জুলাইকে ধারণ করেন না, যিনি আওয়ামী লীগের মধ্যস্থতাকারী হিসাবে এখন সারা দেশের কাছে পরিচিত, যিনি এই সরকারকে ইনস্টেবল করার জন্য প্রতি মুহূর্ত কাজ করে যাচ্ছেন, সেই লোককে দিয়ে আমরা পবিত্র সংসদ, এই জুলাইয়ের স্পিরিটের উপরে যে সংসদ, যে গণভোট, সেই সংসদকে আমরা তার কাছ থেকে এই সংসদ শুরু করা হবে কিনা। এখানে বলা আছে আর্টিকেল 54-এ অন্য কোনো কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অসমর্থ হলে, আর আর্টিকেল 75(3)-তে বলা আছে সংসদ কার্যক্রম বিধি অনুযায়ী যদি স্পিকার ডেপুটি স্পিকার না থাকে তাহলে যে কোনো সংসদ সদস্যকে স্পিকারের দায়িত্ব পালন করা যায়। সো সেই কারণে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের কাছে অনুরোধ করেছি তার দল থেকে তিনি একজন সংসদ সদস্যকে এই স্পিকার হিসাবে নমিনেট করুক, একজন স্পিকার হিসাবে নমিনেট করা, কারণ স্পিকার ডেপুটি স্পিকার কেউ নাই, তাহলে সংসদ চালাবেন কে? এবং যে সংসদ সদস্যকে তিনি স্পিকার হিসাবে নির্ধারণ করবেন এবং তার জন্য সংসদ পর্যন্ত ওয়েট করার কোনো দরকার নেই, উনি এখনই একজনকে সংসদ সদস্যকে এই 74-এর 3 ধারার বলে স্পিকার হিসাবে নিয়োগদান করতে পারেন এবং সেই স্পিকার আর্টিকেল 54-এর আন্ডারে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন। সো যেহেতু কনস্টিটিউশনের মধ্যেই আছে এবং তার দল সংখ্যাগরিষ্ঠতা, তারা চাইলে ভোটাভুটি করলে, যেহেতু তাদের যেমন আজকে তারা ঘোষণা দিয়েছেন ডিপটি স্পিকার হবে বিরোধী দল থেকে, স্পিকার হবে তার দল থেকে, সেই স্পিকারই তিনি নিয়োগ করেন, সেই স্পিকারই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং এই 72-এর 1 অনুযায়ী সেই স্পিকারের কাছেই যিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তার কাছেই এদেশের সমস্ত সংসদ অধিবেশন ডাকার জন্য সমস্ত দলগুলো, খালি এটা তো সংসদ অধিবেশন না, এখানে আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন, এই 2টার অধিবেশনই ডাকতে হবে। এই 2টার অধিবেশন ডাকার জন্যে তার কাছে আবেদন করতে হবে। তাহলে সেই কাজটা যদি বিএনপি করে, আজকে বিএনপির কাছে আকুল আবেদন জুলাই সনদের প্রতি সম্মান দেখিয়ে তাদেরই একজন, তাদের দলের মধ্যে থেকে একজনকে স্পিকার নমিনেট করুক এবং যে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং যিনি সংসদ ডাকবেন এবং তিনি সংসদে কি করবেন, প্রথম অধিবেশনে ভাষণ দান করবেন। এবং এই কারণেই আমি তাদের কাছে অনুরোধ করেছি জুলাইয়ের সাথে বেইমানি না, কারণ প্রথম দিন থেকেই যদি তারা এই কাজটা না করে, এই রাষ্ট্রপতিকে দিয়ে যদি এই সংসদ চালু করার চেষ্টা করে, তাহলে মনে হয় দেশে আবার অস্থিরতা, বিরোধী দল উচিত হবে না এই রাষ্ট্রপতির আন্ডারে কোনো সংসদে কোনো কিছুতে কি করা, যোগদান করা। তাহলে সেখানে যদি তারা ওয়াক আউট করে দেশে একটা অস্থিরতার সৃষ্টি হবে। সো এই অস্থিরতা থেকে সরে যাওয়ার জন্য, জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য এই সংবিধানের মধ্যে থেকে আমি তাদেরকে এই প্রস্তাবনা প্রদান করেছি এবং আমার বিশ্বাস দেশবাসী সহ আমরা সবার একই দাবি, জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে এবং এই অধিবেশন অবশ্যই এই রাষ্ট্রপতির দ্বারা কোনোভাবে আহ্বান করা বা এই রাষ্ট্রপতির কোনো ভাষণ এই সংসদে, এই পবিত্র সংসদে প্রদান করতে দেওয়া হবে না। এই প্রতিরোধ আমাদের সবাইকে গড়ে তুলতে হবে। সরকার রেজওয়ানা হাসানের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে যাচ্ছেন না, কেন নিচ্ছেন না? তাহলে কি কেঁচো খুঁড়তে সাপ বের হবে এরকম কিছু কিনা? অর্থাৎ আলটিমেটলি আমরা নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং কথাটা অতীতে শুনে আসছি, এবার সেটা কিন্তু নানান কায়দায় এস্টাবলিশড হয়েছে। এবারের নির্বাচন হয়ে যাওয়ার পর ওত নিল, সরকার গঠন হলো, কিন্তু একটা পর্যায়ে এসে সৈয়দ রেজওয়ানা হাসান যিনি একজন উপদেষ্টা ছিলেন,
সে কিছু মন্তব্য করেছেন, যে মন্তব্যগুলো নিয়ে নির্বাচনটাকে উনি বিতর্কিত করে ফেলেছেন বলে আমার কাছে মনে হয়। আসলে আমার কাছে না, অনেকেই বলেছেন যে নির্বাচনটাকে উনি বিতর্কিত করে ফেলেছেন। হ্যাঁ, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেটা উনি এডমিট করেছেন টু সাম এক্সটেন্ট। সেটা কিভাবে উনি বলছেন যে উগ্রবাদীরা যাতে ক্ষমতা আসতে না পারে সে ব্যাপারে ওনারা কাজ করেছেন। এখন উনি উগ্রবাদী বলতে কাদেরকে মিন করছেন তা জানি না, তবে পরিষ্কার বলা যায় এবার নির্বাচনে যারা ছিলেন তাদের নিঃসন্দেহে ওনারা জামাত কি হয়তো উগ্রবাদী মিন করেছেন। কেননা উনি এরপরে আবার এটাও বলেছেন, আমি যদি কখনো মবের শিকার হই তাহলে ধরে নেবেন জামাত শিবির করেছে। এখন সেই ইঞ্জিনিয়ারিং এর বিষয়টা নিয়ে যদি আমি আলোচনা করি, এমন কথাও আছে যে আজকে কেন ইঞ্জিনিয়ারিং এর বিষয়টা খুব বেশি স্টাবলিশড হয়েছে, যে ইঞ্জিনিয়ারিং করেই কি বিএনপিকে পাশ করানো হয়েছে কিনা। কেননা অন্তর্বর্তীকালীন সরকারের যিনি নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি কিন্তু হয়ে গেছেন আজকের ফরেন মিনিস্টার খলিলুর রহমান সাহেব। অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাটর্নি জেনারেল সাহেব যিনি ছিলেন ইনি হয়ে গেছেন এখন আইন ও বিচার মন্ত্রী। এইভাবে চিন্তা করলে তখন বলা হইতো এরকম যে ছাত্ররা যারা রাজনীতি করতেছে তাদের দিকে সরকার ঝুঁকে আছে, এইসব বিষয়গুলা ছিল। যাই হোক, এখন ইঞ্জিনিয়ারিং বিষয় যদি উগ্রপন্থীকে ঠেকানো হয়ে থাকে, আমি তর্কের ক্ষেত্রে ধরে নিলাম আমি জামাতকেই ঠেকানো হয়েছে বলে তারা মনে করেছেন, মানে মিন করতে চেয়েছেন। কারণ ইতিমধ্যে জামাতের আমির এটাও বলেছে নির্বাচনে কিছু অনিয়ম হয়েছে, অনিয়ম হয়ে থাকলেও আমরা নির্বাচনটাকে মেনে নিয়েছি। এখন আমার অন্য একটা অবজারভেশন আছে। এবার নির্বাচনে আমরা কতগুলো জিনিস দেখছি, যেমন আমরা যদি ধরি মীর কাশেম আলীর ছেলে আরমান, উনি ব্যারিস্টার আরমান, উনি পাশ করেছেন। মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান মোমেন, উনি পাবনা থেকে পাশ করেছেন। দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ছেলে মাসুদ সাইদ, উনি পিরোজপুর থেকে পাশ করেছেন। এরপরে যদি আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর দিকে তাকাই, তার ছেলে হুম্মাম চৌধুরী পাশ করেছেন। এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে যাদেরকে 1/11 এর পরে সরকার এসে, শেখ হাসিনা সরকার এসে যাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তাদের সব সন্তানগুলোই কিন্তু যারা যারা নির্বাচন করেছে তারা পাশ করেছে। প্রশ্ন হচ্ছে যে যেমন হুম্মাম বিএনপি থেকে ইলেকশন করেছেন, ধরে নিলাম সে পাশ করে ফেলেছে বিএনপির